আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের উপরে যে ট্যারিফ বিষয় সংক্রান্ত যে একটি ডিক্লারেশন এসেছে, সেই ডিক্লারেশন নিয়ে মূলত আমি আলোচনা করব এবং সেখানে বাংলাদেশ বলা যায় যে কিছুটা সফলতা অর্জন করেছে। এই সফলতার বিষয়গুলো এবং সেই জার্নিগুলো কিভাবে এগিয়েছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি একটু বলে রাখি, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই কি করবেন, ফলো করে আমার সাথে থাকবেন। আসুন আমরা এখন আমাদের আসল আলোচনায় চলে আসি। দেখুন, এই ট্যারিফটা কিন্তু আমাদের ব্যবসায়ীদের খুব বিপজ্জনক একটা বিষয় ছিল। কারণ 35% ট্যাক্স দিয়ে আমেরিকায় বিজনেস করা কখনোই সম্ভব নয়, বিশেষত আমাদের গার্মেন্টস সেক্টর, যেটা কিনা ধসে যাওয়ার একটি সম্ভাবনা ছিল। ভিয়েতনাম এর আগে 20% এর একটি বিশাল সাকসেসফুল ট্যারিফ অ্যাচিভ করে ফেলেছে। বাংলাদেশকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে 35% ট্যারিফ দিতে হবে, যেটা কিনা 37% ছিল ডক্টর ইউনূসের চিঠির পরে। কিন্তু ডক্টর খলিলুর রহমানকে ডক্টর ইউনূস আবার সেই নেগোসিয়েশনের জায়গায় রেখেছে। 1 আগস্টে সে আলোচনার একটি সিদ্ধান্ত এসছে এবং সে সিদ্ধান্তটা অবশ্যই বাংলাদেশের পক্ষে গিয়েছে। সেক্ষেত্রে একটু বলে রাখি, ভারতের একটু ব্যাকফুটে চলে গেছে। ভারতকে 25% ইম্পোজ করা হয়েছে। পাশাপাশি ভারতকে একটি ডেড ইকোনমি বলে সম্বোধন করেছে ডোনাল্ড ট্রাম্প। সেটাও কিন্তু একটা ব্যাকফুট কাজ করেছে, কারণ এই ডিক্লারেশনের পরে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির শেয়ার একদম ধসে পড়েছে। তো সেটা কিন্তু বলা যায় যে ভারতের জন্য একটু ব্যাকফুটে বলা যায়, কারণ ভারত খুব চেষ্টা করেছিল যে এই ট্যারিফটা যদি বাংলাদেশ থেকে কোনো রকম কমিয়ে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে বাংলাদেশের বিজনেসের যে একটি চাঙ্গা ভাব, সেই চাঙ্গা ভাবটা সহজে নেমে আনতে পারবে এবং সেই জায়গায় আধিপত্য বিস্তার করবে ভারত, এরকম একটি চিন্তা তারা টেক্সটাইল সিস্টেমে করেছিল। কিন্তু আসলে সেটা করতে পারেনি, কারণ আমাদের যারা দক্ষ লোক ছিল তাদের চৌকুশ চিন্তার মাধ্যমে এই সমাধানটা তারা করতে পেরেছে। তাদেরকে সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি। এবং এই জায়গায় আরেকটা বিষয় যেটা কাজ করেছে, যে কিসের ভিত্তিতে আসলে মূলত এই নেগোসিয়েশনটা হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। তার আগে একটু আমি আলোচনা করি যে এই ট্যারিফটা কিন্তু আজ থেকে 3 মাস আগে এক ধরনের ইম্পোজ করে দেওয়া হয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। প্রত্যেকটা দেশের উপরে কত পার্সেন্ট করে দেওয়া হবে, কতটুকু তাদের এই ইম্পোজ করা হবে, সেই পুরো বিষয়টা কিন্তু মূলত ট্রাম্প থেকে ডিক্লারেশন এসেছিল এবং ডক্টর ইউনূসের একটি চিঠি সেই জায়গায় পাঠানো হয়েছিল। তো বলা যায় যে তারপর একটি 3টি মাসের সময় এবং সেটা 20শে জুলাই শেষ হয়েছে। এখন একটি বিরাট ড্রামা এবং এনডিএ এর মাধ্যমে একটি একটি ডিসকাশনের জায়গায় গিয়েছে, যেটা আমি আপনাকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এনডিএ নিয়ে আপনাদের সাথে আমি একটু বিস্তারিত আলোচনা করবো। এনডিএ হচ্ছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে একটি মোটামুটি ড্রামা বাংলাদেশে হয়ে গেছে, যে সবাই বলছে যে একটি গোপনীয়তা চুক্তি হচ্ছে। বিষয়টা তাই নয়। বিষয়টা হচ্ছে যে যে চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলতে বোঝা যায় যে চুক্তি আপনি যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ডিসক্লোজ করতে পারবেন না। এটা কিন্তু বাংলাদেশের জন্য নয়, প্রত্যেকটা দেশের সাথে এই এগ্রিমেন্টের মাধ্যমে এই আলোচনা, ট্যারিফ আলোচনা কিন্তু হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষকে একটু ভিন্ন ভাবে বোঝানোর জন্য, কারণ বাংলাদেশে এখন রাজনীতি একটু নড়বড়ে আছে, সেক্ষেত্রে ভারতের একটি বলা যায় স্টেপ ছিল যে বাংলাদেশকে একটু অস্থির করে দেওয়া, যে এনডিএটা ভুলভাবে ব্যাখ্যা করা। আমাদের দেবপ্রিয় ভট্টাচার্যরা খুব জোরালো ভাবে বলছিল যে এই গোপনীয় চুক্তি করা উচিত হচ্ছে না, এটা বাংলাদেশের মানুষ জানা উচিত, এই ধরনের ব্লা 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 অনেকগুলো কথার মাধ্যমে বাংলাদেশকে একটি বিব্রত করার চেষ্টা করেছিল। কিন্তু এনডিএটা কিন্তু যেই সহজভাবে ব্যাখ্যা আমি করেছি, যে যেটা আপনি চুক্তি
কনফার্ম হওয়ার আগ পর্যন্ত এটা জানাবেন না, কারণ আপনার যারা কম্পিটিটর রয়েছে তারা অবশ্যই সেই জিনিসটা যেন না জানতে পারে, কারণ এটা জানতে পারলে হবে নেগোসিয়েশনের জায়গাটা হবে না। যেমন ইন্ডিয়া যদি আগেই জেনে যায় যে তুমি 20% দিচ্ছ, তাহলে তো ওরা নেগোসিয়েট করবে, তাহলে আমাদেরকে একটু কমে দাও, এই ধরনের নেগোসিয়েশন করবে না। কারণ নেগোসিয়েশনটা হয় যে কে কতটুকু কতটুকু দিতে পেরেছে, কতটুকু নিতে পেরেছে, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এসেছে, সেটার মাধ্যমে কিন্তু এই নেগোসিয়েশনটা থাকে। তো সেই জায়গায় সেই ডিসক্লোজারের কথাটা বলা হয়েছে, যে এই নন ডিসক্লোজারের কথা কেন বলা হয়েছে, এটা প্রকাশ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি এই নেগোসিয়েশনটা শেষ না করবে। আর সিক্রেট গোপনীয় চুক্তি বলতে আমরা কোনটা বুঝি, যেটা ষড়যন্ত্রমূলক বা যেটা কখনোই প্রকাশিত হবে না। কিন্তু 20% বিষয়টা তো প্রকাশিত হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে এই 20% যে আমরা নেগোসিয়েশনটা করলাম, সেই জায়গা থেকে আমরা কি আদৌ কোনো ভালো কিছু পেয়েছি, বা আমাদের নেগোসিয়েশনের জায়গাগুলো কোন কোন বিষয়গুলো কাজ করেছে? এখানে যে প্রথম যে বিষয়টা কাজ করেছে, যে বাংলাদেশের সাথে যে ট্রেড ডিফিসিট যেটা রয়েছে সেটা অবশ্যই কমিয়ে আনতে হবে, এবং সেই জায়গায় কৃষি পণ্য একটি বিশাল ভূমিকা রাখছে, কারণ বাংলাদেশের তুলা সোয়াবিন কিন্তু বাংলাদেশ এই আমেরিকা থেকে নিয়ে আসে, এবং সেটার পরিমাণটা আরো বাড়াতে হবে, এবং কৃষি যেসব প্রযুক্তি রয়েছে সেগুলো ইম্পোর্টের মাধ্যমে এই ডিফিসিটটা কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় ডক্টর খলিলুর সাহেবকে বলা হয়েছিল, কারণ তিনি কিন্তু খলিলুর রহমান সাহেব কিন্তু যথেষ্ট অভিজ্ঞ একজন লোক। উনি ইউএন জাতিসংঘের যে বাণিজ্য সংস্থাতে প্রায় 25 বছর কাজ করেছে। এই নেগোসিয়েশনটা কিন্তু উনি আগে থেকেই জানে, বা এই ধরনের নেগোসিয়েশন সম্পর্কে ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ডক্টর ইউনূস কিন্তু তাকে এই জিনিসটা এই জন্যই এই কাজটা বা এই নেগোসিয়েশনটা করতে দিয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা লবিস্ট কেন নিয়োগ করলেন না, কারণ উনি বলেছে যে কেন আমি টাকা খরচ করে লবিস্টটা নিয়োগ করব, কারণ একজন লবিস্ট বা একটা লবিস্ট সংস্থাকে প্রায় $1 মিলিয়ন দিতে হয়, যেটা ওয়েস্ট অফ মানি ছাড়া আর কিছুই নয়। যে জায়গায় আমরা করতে পারছি, আমাদের করার জায়গা রয়েছে, কেন আমরা সেটা করবো না? আপনারা বিস্তারিত আমি লিঙ্ক দিয়ে দিব আমার ডেসক্রিপশনে, সেই যে সাক্ষাৎকার রয়েছে সেটা উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। এবং সেটা আরেকটি কথা যেটা বলেছেন তিনি, যে বোয়িং এর বিষয়টা, বোয়িংটা সবাই বলছে যে এটা দেশ বিক্রি করে দিয়ে বা এই ধরনের বাংলাদেশে বিলাসী চিন্তা করার কেন হলো। আমি নিজে একটা ভিডিও করেছি যে বোয়িং এর টাকা দিয়ে আমরা একটা যুদ্ধ বিমান কিনতে পারতাম। আমি কিন্তু কেনার ক্ষেত্রে বিরোধিতা করিনি, আমি বিরোধিতা করেছি হচ্ছে শুধুমাত্র আমরা যুদ্ধ বিমান কিনতে চাই। কিন্তু এখানে ট্রেড ডেফিসিট কমানোর ক্ষেত্রে এক ধরনের মেকানিজম কাজ করেছে। বাংলাদেশ সর্বনিম্ন কিন্তু একটি অ্যামাউন্ট বলেছে যে 25 বোয়িং কিনবে, কিন্তু ভিয়েতনাম 100 বোয়িং এর অর্ডার দিয়েছে। ইভেন অন্যান্য যে দেশগুলো আছে এই অর্ডারগুলো কিন্তু বেশ বড় বড় দিয়েছে। আর বোয়িং এর পার ইয়ার ক্যাপাসিটি যদি হয় ম্যাক্সিমাম 10 থেকে 15টা। বাংলাদেশের প্রথম যে বিমান সেটা আসবে 37 সালে। প্রথম চালানোর যে বিমান আসবে সেটা আসবে 37 সালে। তার মানে এখন থেকে 12 বছর পরে। এবং এই বোয়িং কিন্তু আসবে স্লট বাই স্লট। এটা হয়তো 20-25 বছর সময় লাগতে পারে, এবং 20-25 বছরে বাংলাদেশের বিমান বা বাংলাদেশের এই সংস্থাটা কিন্তু আরো বেশি বড় হবে, কারণ বাংলাদেশের অলরেডি 1 কোটি মানুষ এই যাত্রা করছে বিভিন্ন দেশে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায়। তো সেই জায়গায় কিন্তু আমাদের অন্যান্য বিদেশি সংস্থাগুলো কভার করে ফেলছে, বা অর্থ আমরা অর্জন করতে পারছি না, সেক্ষেত্রে বিমান গিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। এবং যে আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। আসলে এটা আতঙ্কের কোনো বিষয় নয়, প্রত্যেকটা দেশই অর্ডার করেছে তাদের এই চুক্তির ভিত্তিতে। বাংলাদেশ সর্বনিম্ন করেছে, এবং সেটা প্রথম স্লটে আসবে 37 সালে। তাহলে এত বিমান কিন্তু তারা একসাথে কখনো প্রডিউস করতে পারবে না। তো আমরা কিন্তু এটা নিয়ে আসলে শুধু প্যানিক সৃষ্টি করছি। এবং সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করতে যাচ্ছি, যে 3টি বিষয় তারা এখানে কথা এনেছে, যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি ইলেকটেড সরকার নয়, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে উল্লেখিত করেছি, কারণ পরবর্তী যে ডিসিশন গুলো পরবর্তী যে সরকার আসবে তাদের সাথে হবে। এবং সেকেন্ড যে বিষয়টা আসছে, যে আপনারা চাইলে পরবর্তী সরকার যে আসবে চাইলে এই এগ্রিমেন্টটা তারা বাতিল করে দিয়ে নতুন করে ডিসকাশন করতে পারে, সেই জায়গাটাও কিন্তু আমরা বলেছি তাদেরকে। এই ধরনের একটি কথা ডক্টর খলিলুর রহমান বলেছে। এবং তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে কোনো তৃতীয় দেশ যেন এই চুক্তির মধ্যে ইন্টারফেয়ার না করে, অথবা তৃতীয় দেশের কোনো
ইনভলভমেন্ট না থাকে সে বিষয়ে কথা বলা হয়েছে। আমি মনে করি একটি গুড নেগোসিয়েশন আমি বলা যায় যে, এবং বুদ্ধিমত্তার সাথে তারা করেছে। এটাকে আমি মনে করি যে দেশ বেঁচে দেওয়ার যেসব প্রোপাগান্ডা সেগুলোকে আসলে কঠিন জবাব আমি বাণিজ্য উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তার যিনি রয়েছিল তার যে সাক্ষাৎকার সেটাকে আমি আপনাদের জন্য আমি লিঙ্কে রেখে দিব আমার ডেসক্রিপশনে। এবং তিনি যেটা বলেছেন যে প্রত্যেকটা দেশেরই জাতীয় নিরাপত্তার যে অ্যাডভাইজার সবাই ছিল, প্রত্যেকটা দেশেরই ছিল, কারণ এটা একটি জাতীয় নিরাপত্তার জায়গা। আমেরিকার নিজস্ব জাতীয় নিরাপত্তার জন্যই কিন্তু এই ইস্যুটা এসেছিল, এবং সেই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার ডিসকাশনের ক্ষেত্রে প্রত্যেকটা দেশেরই জাতীয় নিরাপত্তার যে উপদেষ্টারা এসেছিল। তো এটা একটি বিশাল গুরুত্ব বহন করে আমি মনে করি। সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা হচ্ছে পাকিস্তান সর্বনিম্ন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে কম ট্যারিফ হচ্ছে পাকিস্তানের 19%, যেটা কিনা বাংলাদেশ 20% এবং ভারত 25%। তো যাক, আজকে আমার আলোচনা এতটুকু। তো আপনাদের মতামত জানাবেন এই সম্পর্কে, আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।